প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আবু সাইদের পরিবারের প্রতিনিধিদের ডেকে 10 লক্ষ টাকার একটি আবারও আপনার সাহায্য প্রদানের চেষ্টা করেছেন। এবং আমার কাছে এই ঘটনাটি পুরো এই যে 17.5 লক্ষ টাকা আমার প্রিয় ছাত্র আবু সাইদের জীবনের ক্ষতিপূরণ হতে পারে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি তিনি আমাদের জাতীয় পতাকা বা স্ট্যান্ডার্ড মানে সর্বোচ্চ যে সম্মান সেটি তিনি প্রদান করেছেন। আবু সাইদ এবং তার সতীর্থ যারা তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড যা আছে আপনার বীর শ্রেষ্ঠ সেই মর্যাদায় তাদের ভূষিত করতে হবে। যারা এখন এই সফল বিপ্লব সম্পন্ন করেছেন তারা যদি সতর্ক না হন তাহলে আপনার খুব কঠিন একটি সময় কিন্তু পরিস্থিতির মোকাবেলা তাদের করতে হবে। সজীব ওয়াজিদ জয় তিনি প্রথম যে রিয়াকশনটি প্রদান করলেন সেটি অনেকটা কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গের মতো। দীর্ঘদিন কিন্তু আমরা তাকে দেখিনি, তার কোনো সরব উপস্থিতি লক্ষ্য করিনি। তিনি এমন ভাবে শ্রাগ অফ করলেন উইথ ডিউ রেসপেক্ট, এটাতে অনেকেই কিন্তু অবাক হয়েছেন, ব্যথিত হয়েছেন এবং খুব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি আবু হোসেনকে এখানে ভার্চুয়ালি পেয়েছি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিয়োগান্তক পরিস্থিতির মধ্য দিয়ে তার পরিবার সময় অতিবাহিত করছে। এরকম একটি বেদনা বিধুর লগ্নেও তিনি আপনার আহ্বানে সাড়া দিয়ে যে আমাদের সঙ্গে মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছেন, সেই জন্য তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি চতুর্থ উপাচার্য হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন দায়িত্ব পালন করছিলাম 2019 সনে আপনার সহোদর 12তম ব্যাচে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন। আমি দেখেছিলাম তিনি দু চোখ ভরা স্বপ্ন নিয়ে এসেছিলেন এবং আমাদের সমাজের যে বর্গ থেকে তিনি এসছেন তাতে আত্মমর্যাদা সমুন্নত রেখে তিনি আপনার পড়াশোনার পাশাপাশি পরিবারকেও সহায়তা করবার চেষ্টা করেছেন এবং সমগ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন তিনি। এবং তার এই যে শাহাদাত বড় খবর পেয়ে আমি ভারাক্রান্ত হই, মর্মাহত হই এবং তাৎক্ষণিকভাবে আমার কাছে মনে হয়েছে, যদিও আমি এখন দায়িত্বে নেই, আমার উচিত শোক প্রকাশ করা এবং সেটি আমি করেছি আনুষ্ঠানিকভাবে এবং তাগাদা প্রদান করেছি আমার সাকসেসর যিনি ছিলেন পঞ্চম উপাচার্য, যে এখন পদত্যাগ করেছেন, তিনি যাতে শোক প্রকাশ করেন। তিনি দ্বিধান্বিত ছিলেন এবং পরে আমার এই স্ট্যান্ড নেয়ায় তাকেও শোক প্রকাশ করতে হয়েছে। এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আমার যে পিএ ছিলেন, যিনি পঞ্চম উপাচার্যের পিএ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকে ঢাকায় 1 ঘন্টার জন্য নিয়ে গিয়ে চেক সই করে 7.5 লক্ষ টাকার চেক প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সহ সেটি প্রেরণ করেছেন। এবং পরবর্তীতে আমি বিষয়টা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আপনার এই টেবিল টক ইউকে এবং অন্যান্য আরো গোটা আন্তর্জাতিক ভাবে সম্প্রচারিত অনলাইন শোতে আমার প্রতিক্রিয়া তুলে ধরেছিলাম। বলেছিলাম যে আমি যদি দায়িত্বে থাকতাম আমি পদত্যাগ করতাম এই পুরো ঘটনার প্রতিবাদে, এবং কোনো অবস্থায় আমি বেঁচে থাকতে আমার ছাত্রদের গায়ে আঁচল লাগতে দিতাম না। এবং সেটি সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি আবু সাইদের পরিবারের প্রতিনিধিদের ডেকে 10 লক্ষ টাকার একটি আবারও আপনার
সাহায্য প্রদানের চেষ্টা করেছেন। এবং আমার কাছে এই ঘটনাটি পুরো এই যে 17.5 লক্ষ টাকা আমার প্রিয় ছাত্র আবু সাইদের জীবনের ক্ষতিপূরণ হতে পারে না। যেখানে আপনার পিয়ন জাহাঙ্গীর 400 কোটি টাকা, ভৃত্য মান্নান 100 কোটি টাকা নিয়ে পগার পার হয়েছে আপনার যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং কানাডায়, সেখানে এত ইনসেনসিটিভ রেসপন্স সত্যি অপমানজনক এবং লজ্জাস্কর। আমি মনে করি সরকারের বদল হয়েছে, নতুন সরকার এসছেন এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি। তিনি আমাদের জাতীয় পতাকা বা স্ট্যান্ডার্ড মানে সর্বোচ্চ যে সম্মান সেটি তিনি প্রদান করেছেন। আবু সাইদ এবং তার সতীর্থ যারা, তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড যা আছে আপনার বীরশ্রেষ্ঠ, সেই মর্যাদায় তাদের ভূষিত করতে হবে এবং সেই সঙ্গে ভবিষ্যতে কখনোই যাতে এই ধরনের পরিস্থিতি না ঘটে সেটি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিভাবক সুলভ আচরণ করতে হবে এবং যারা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে, যেটি আবু হোসেন পরিষ্কার করে বলেছেন, তা তাদের যে দায় তারা যাতে সেটা এড়াতে না পারেন, তা জন্যে তাদের আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কেউ হুকুমের আসামি, কেউ কেউ বা আপনার পরোক্ষভাবে এই ভূমিকা পালন করেছেন। 3জন শিক্ষকের ফুটেজ আমরা দেখেছি বা শুনেছি। কেউ কেউ ভুল পাল্টানোর চেষ্টা করেছেন, কেউ এইটার থেকে বেনিফিট নিয়ে, অর্থাৎ এই পরিস্থিতির সুযোগ নিয়ে উপাচার্য বা প্রো উপাচার্য বা ট্রেজারার হওয়ার ধান্দা করেছেন কোট আনকোট, এবং সেটি কোন অবস্থায় অ্যাকসেপ্টেবল না। আমি তো মনে করি যে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটি যেন এই ঘোলা পানিতে কেউ যাতে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ না করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। মাননীয় সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী এবং তার যে রেজিম, এটি আপনার যে টার্গেটেড, সেটি কিন্তু আমি গত 2-2.5 বছর ধরে আপনার এবং অন্যত্র শোগুলোতে বলে এসেছিলাম এবং কেউ বিষয়টা, বিশেষ করে রেজিমের যারা অংশ ছিলেন, তারা পাত্তা দেননি বা লেসন্স লার্ন হিসেবেও গ্রহণ করবার চেষ্টা করেন এবং মায়োপিক হয়ে গেলে যা হয় সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এটা একদিক থেকে যেমন সত্যি, আবার একই সঙ্গে আপনার নিশ্চয়ই মনে আছে একের পর এক নতুন নতুন ইস্যু তারা নিয়ে আসতেন, ডিকয় তৈরি করতেন এবং সবাইকে ব্যস্ত করে দিতেন। মূল যে সমস্যা যেটি অ্যাড্রেস করা দরকার সে ব্যাপারে তাদের কোনো মনোযোগ ছিল না। এবং আপনি খেয়াল করে দেখেন, তিনি চলে গেছেন, যাওয়ার আখ্যানেও আপনার সর্বাত্মক চেষ্টা করেছেন। আমার জানা মতে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি সেনা প্রধান ছিলেন তার দ্বারা নিযুক্ত, তিনি যখন বেঁকে বসলেন তখন তাকে তিনি একবার ফোন করে পেয়েছিলেন। পরবর্তীতে 60 বার 60 টাইমস চেষ্টা করেও কিন্তু তাকে ফোন ধরাতে পারেননি। মানে এইরকম ভাবে অনর অবস্থান এক একজন নিয়ে বসেছিলেন। আমাদের আরেকজন 3 স্টার জেনারেল মইনুল, তার নেতৃত্বে আপনার মিরপুর ডিওএইচএস এ যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা মিছিল বের করেছিলেন। আনপ্রেসিডেন্টেড, আজ পর্যন্ত কখনো এইরকম স্থাপনায় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। এবং খেয়াল করে দেখেন, তিনি কিন্তু বিজিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তারই ভাই বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন তোফাজ্জলুল ইসলাম, তার আরেক ভাই আতিকুল ইসলাম উত্তরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানে বিষয়গুলো এরকম পর্যায়ে চলে গেছে এবং খেয়াল করে দেখেন যে চলে যাওয়ার পরেও তার পরপর কি ঘটবে সিকোয়েন্সিয়ালি সেগুলো কিন্তু তারা সিমুলেশন গেমের মতো ঠিক করে গেছেন। এবং সেই জন্যই এখন যে সংখ্যাগুলো ব্যক্ত করা হচ্ছে প্রতি বিপ্লবের, সেই প্রতি বিপ্লবের যে বীজ সেগুলো কিন্তু সংস্থাপন করা আছে। সুতরাং যদি যারা এখন এই সফল বিপ্লব সম্পন্ন করেছেন তারা যদি সতর্ক না হন, তাহলে আপনার খুব কঠিন একটি সময় কিন্তু পরিস্থিতির মোকাবেলা তাদের করতে হবে। আর যে বিষয়টা বলা ভালো
সেটি হচ্ছে সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার আপনার সার্থকতা নিহিত। ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। আপনার সে কারণে আমি সবাইকে আহ্বান করব যাতে তারা সবাই সচেষ্ট থাকেন, রাষ্ট্র যাতে বিপন্ন না হয়। সরকার আসবে যাবে, রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের অখণ্ডতা যাতে বজায় থাকে এবং আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যাতে টিকে থাকতে পারি। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন ছিল, উনি ভারতে যে বসে বসে মানে অনেক ধরনের ষড়যন্ত্র করছে এমনটা শোনা যায়, ওনার একটা অডিও বার্তা এসেছে। তো ভারতে উনি কতদিন থাকবেন এবং ভারত কি ওনাকে এসব করার জন্য বা নতুন করে কোনো ষড়যন্ত্র করার জন্য সাহায্য করছে কিনা, সেই বিষয়টা আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। ভারত অলমোস্ট লাইক সেকেন্ড হোম ফর হার। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার সেই ইউরোপ থেকে 75-এর 15ই আগস্টের পরে যে বিয়োগান্তক পরিস্থিতি তাদের সম্মুখীন হতে হয়েছিল, সেই সময় তারা কিন্তু ভারতে আশ্রয় পেয়েছিলেন, লম্বা সময় ধরে ভারতে বসবাস করেছেন। তার পুত্র কন্যা তারা ভারতে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ঠাঁই করে নিয়েছিলেন এবং ভারত থেকেই কিন্তু বাংলাদেশে এসছিলেন তারা। এবং আপনার এখন আবার সেই ভারতেই তাদের আশ্রয় নিতে হয়েছে এবং তার কন্যাকে আপনার পদায়িত করা হয়েছে ভারতে, যদি আন্তর্জাতিক একটি সংস্থার রিজিওনাল প্রতিনিধি হিসেবে তিনি সেখানে পদায়িত হয়েছেন। আর সেই আদানি কাণ্ড তো আমরা বিস্তৃত হইনি এবং আদানির সঙ্গে যে আনরিটেন এবং আনডিসক্লোজড যে সাগা আছে সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স এন্ড মানি হুইচ ইজ ইনভলভড এবং সেই কারণেই কতদিন ধরে থাকবেন সেটি আসলে বলা মুশকিল। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি বলেছেন যে দীর্ঘদিন ভারতে অবস্থান করাটা দিয়ে তার একটা কনসার্ন তিনি ব্যক্ত করেছেন। আবার একই সঙ্গে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়, যিনি সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি একটু ডিফিউজ করবার চেষ্টা করেছেন যে তিনি তার মতো করে থাকতে পারেন, এটা নিয়ে আমাদের খুব একটা যায় আসে না। কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে তার যে অবস্থানটি সেটি আগে থেকেই তারা ঠিক করে রেখেছেন, কোন ঘটনার পর কোন ঘটনায় কিরকম পরিস্থিতি দেখা দিলে কিভাবে রেসপন্ড করবেন। আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র এবং সেই সঙ্গে তার সম্মানীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন সজীব ওয়াজিদ জয়, তিনি প্রথম যে রিয়াকশনটি প্রদান করলেন সেটি অনেকটা কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গের মতো। দীর্ঘদিন কিন্তু আমরা তাকে দেখিনি, তার কোনো সরব উপস্থিতি লক্ষ্য করিনি। তিনি এমন ভাবে শ্রাগ অফ করলেন উইথ ডিউ রেসপেক্ট, এটাতে অনেকেই কিন্তু অবাক হয়েছেন, ব্যথিত হয়েছেন এবং খুব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মানে পুরো তার যে দল, তার দলের যে সমর্থক, তাদের দায় তারা নেবেন না, তাদের পরিবার আর বিযুক্ত থাকবেন ইত্যাদি ইত্যাদি। সেই জায়গা থেকে তো উনি সরে এসেছেন এবং উনি পরবর্তীতে সরে যে যাবেন সেটা বলার ব্যাখ্যা করবার চেষ্টা করা হয়েছে এরকম ভাবে যে তিনি অভিমানত হয়ে এই কথাগুলো বলেছেন। ইটস লাইক এ সিমুলেশন গেম, কোন কথাটার পরে কোন কথা বলবেন, তারপর আবার 180 ডিগ্রি সমারসল্টে কিভাবে যাবেন। খেয়াল করে দেখেন, যেখানে বলা হয়েছে পদত্যাগপত্র কেউ দেখাতে পারবে না, তারপর আবার বলা হয়েছে না পদত্যাগ করেছেন। এই যে আপনার এক্সারসাইজ গুলো, এই ধরনের এক্সারসাইজ ক্ষমতায় থাকাকালীন সময়ে অসংখ্যবার আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি। এক একটা নতুন নতুন ইস্যু নিয়ে এসছেন, সবাইকে ব্যস্ত করে ফেলেছেন, আমরাও সাথে ব্যস্ত হয়ে গেছি নানান ইস্যু নিয়ে। মূল যে সমস্যা, গভর্নেন্সের যে লেভেল এবং কোয়ালিটি, সেইটি এবং সেই সঙ্গে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেই সংকটটা, সেটা নিরসনে কিন্তু আন্তরিকতার সঙ্গে কেউ সচেষ্ট হতে আমরা দেখিনি। ধন্যবাদ। স্যার, আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনি ইশারা ইঙ্গিতে বলেছেন যে আদানির সাথে যেভাবে যুক্ত হয়ে আছে বা ভারতের বিভিন্ন ভাবে যেভাবে যুক্ত হয়ে আছে এই সরকার, মানে সাবেক সরকার আর কি, আওয়ামী লীগ সরকার সাবেক, মানে সদ্য বিদায়ী সরকার
যেভাবে যুক্ত হয়ে আছে, সো ভারত তাদের স্বার্থেই ওনাকে এখন সহযোগিতা করছে।